নমস্কার বন্ধুরা, চাঁদনি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমার গল্প পাঠ আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। আমরা শুনছিলাম জে.কে. রাউলিং এর লেখা হ্যারি পটার গল্পটি। তার প্রথম গল্প পরশ পাথরের সন্ধানের পরবর্তী অংশ আসুন এবার শোনা যাক। গত মাসটা ডার্সলে পরিবারের সঙ্গে হ্যারির ভালো কাটেনি। ডার্লির হ্যারি ভীতি এখন এত প্রবল যে সে তার সঙ্গে এক ঘরে থাকতেও রাজি নয়। মাসি বিটুনিয়াও মেসো ভার্নান হ্যারিকে আর আলমারি বন্দি করেনি, জোর করে তাকে কোনো কাজও করায়নি। তারা কিছুটা রাগান্বিত। হ্যারির অভ্যস্ত জীবনের বাইরে এ ছক হ্যারিকে দুঃখ দিয়েছিল। হ্যারি তার ঘরে পেঁচাটাকে সাক্ষী হিসাবে রাখত। সে তাকে হেডউইগ বলে ডাকত। সে নামটা সে পেয়েছিল ম্যাজিকের ইতিহাস বই থেকে। সে গভীর রাত পর্যন্ত বিছানায় শুয়ে পড়াশোনা করত। হেডউইগ তার ইচ্ছা মতো খোলা জানালা দিয়ে যাতায়াত করত। সেখানে যে কেউ আসতো না এটাই হ্যারির কাছে ভালো ছিল। পেঁচাটা মরা ইঁদুর ধরে এনে রাখত। কবে 1 সেপ্টেম্বর আসবে জানার জন্য হ্যারি রোজ শুতে যাওয়ার আগে দেয়ালে টাঙানো দিনলিপিতে চিহ্ন দিত। আগস্ট মাসের শেষ তারিখে সে ভাবল আগামীকালে সে কিংস ক্রস স্টেশনে যাবে। এই কথাটা জানাবার জন্য সে তার মেসো ও মাসির বসার ঘরে, যেখানে বসে টিভির কুইজ প্রোগ্রাম দেখছিলেন তারা, সেখানে গিয়ে গলা খাকারি দিয়ে দাঁড়ালো। হ্যারিকে দেখে ডাডলি চিৎকার করে ঘর থেকে ছুটে বেরিয়ে গেল। ভার্নান মেসো মুখে একটা আওয়াজ দিল যে তিনি শুনছেন। ধীরে ধীরে হ্যারি তার মেসোকে বলল, আগামীকাল কিংস ক্রসে পৌঁছতে চাই হগওয়ার্টসে যাওয়ার জন্য। মেসো মুখে আওয়াজ করলেন। হ্যারি এটাই সম্মতি ভেবে বেরিয়ে যাচ্ছিল। সেই সময় মেসো উত্তর করল, ডাইনিদের স্কুলে যাওয়ার জন্য ট্রেন? কেন? জাদু মাদুর কি নষ্ট হয়ে গেছে? হ্যারি উত্তর করল না। মেসো আবার বলল, স্কুলটা কোথায়? হ্যারি বলল, আমি জানি না। পরে হ্যাগ্রিড যে টিকিটটা দিয়েছিল সেটা পকেট থেকে বার করে সে প্ল্যাটফর্ম নাম্বার বলল। 9:03 প্ল্যাটফর্ম থেকে বেলা 11টায় ট্রেন ছাড়বে। মাসি মেসো তার দিকে তাকিয়েছিল। এমন অদ্ভুত নাম্বার কখনো হয় না। অনেক কথার পর মেসো রাজি হলো তাকে প্ল্যাটফর্মে পৌঁছে দেবার জন্য। ব্যাপারটা সহজ করার জন্য হ্যারি প্রশ্ন করল, আপনারা লন্ডনে কেন যাবেন? ডাডলিকে হাসপাতালে দিতে, যাতে স্মেল্টিং এ যাওয়ার আগে তার রক্তাক্ত শরীরের পেছনটা বাদ দেওয়া যায়। পরদিন ভোর 5টায় হ্যারি উঠে পড়ল। সে এতই উত্তেজিত উৎকণ্ঠিত ছিল যে আর ঘুমোতে পারল না। সে জাদুকরদের আলখাল্লা পরে স্টেশনে যাবে না বলে অন্য জামা কাপড় পরল। ঠিক করলো ট্রেনে উঠে পোশাক পাল্টাবে। হগওয়ার্টস থেকে তাকে ফর্দ দিয়েছিল, সেই অনুযায়ী সে তার দরকারি জিনিসগুলো মিলিয়ে নিল। হেডউইগ তার খাঁচায় সঠিকভাবে বন্ধ আছে। 10:30টায় কিংস ক্রস স্টেশনে পৌঁছে ভার্নান মেসো হ্যারির ট্রাঙ্কটা ট্রলিতে চাপিয়ে স্টেশনের দিকে নিয়ে চললেন। ভার্নান মেসোর অনুগ্রহ হ্যারিকে আশ্চর্য করল ততক্ষণে, যতক্ষণ পর্যন্ত না তিনি প্ল্যাটফর্মের দিকে তাকিয়ে বিদ্রুপের হাসিমাখা মুখ নিয়ে নিশ্চুপ হয়ে দাঁড়ালেন। হ্যারি দেখল প্ল্যাটফর্মের মাথায় প্লাস্টিকে 9 নম্বর আর অন্যটিতে 10 নম্বর লাগানো আছে, মাঝেরটা ফাঁকা। মেসো চলে গেলেন মুখে বিদ্রুপের হাসি নিয়ে। হ্যারি দেখল ডার্সলে পরিবার গাড়ি নিয়ে চলে গেল। হ্যারির মুখ শুকিয়ে গেল। সে এখন কি করবে? হেডউইগ সঙ্গে থাকায় তাকে সবাই মজার চোখে দেখছিল। কিন্তু দিয়াগন অ্যালিতে ঢোকার উপায় যে তার বাঁদিকে 3 নম্বর ইটটা চেনা, একথা অবশ্যই হ্যাগ্রিড বলতে ভুলে গিয়েছিল। সে সময় কিছু লোক কথা বলতে বলতে যাচ্ছিল। তাদের কথার কিছু সে শুনতে পেল। হাতগুলো সঙ্গে নিয়েছ নিশ্চয়ই? হ্যারি ঘুরে দেখল বক্তা একজন থলথলে মহিলা।
ঝুলঝুলে চুনওয়ালা 4টি ছেলের সাথে কথা বলছেন, যাদের সকলের সামনে তার মতো ট্রাঙ্ক রয়েছে এবং সঙ্গে রয়েছে পেঁচা। হ্যারির হৃদয়ে যেন হাতুড়ির ঘা পড়ল। সে ট্রাঙ্কের ট্রলিটা তাদের সঙ্গে নিয়ে চলল এবং এতটাই কাছে চলে এলো যেখান থেকে তাদের কথা শুনতে পায়। অবাক হতে হয়েছে তাদের। প্ল্যাটফর্ম নাম্বারটা কি? ছেলেদের মা জিজ্ঞাসা করল। 9+3 উঁকি মেরে মেয়ে বলল। যার চুলও লাল, সে তার মার হাত ধরা অবস্থায় জিজ্ঞাসা করল, মা, আমি যেতে পারি? তার মা তাকে শান্ত করল, এই বলে যে তুমি সবার মতো বড় হওনি জেনে। তারপর একটি ছেলের দিকে তাকিয়ে বলল, প্রেলিশ, তুমি যাও। হ্যারি দেখল সবচেয়ে বয়স্ক ছেলেটা 9 নম্বর ও 10 নম্বরের প্ল্যাটফর্মটার দিকে হেঁটে চলল। হ্যারি নিষ্পলক চোখে তার দিকে চেয়ে রইল, যাতে কোনো কিছুই তার দৃষ্টি না এড়ায়। সে দেখল ছেলেটি যে মুহূর্তে দুটি প্ল্যাটফর্মের মধ্যে এলো, অমনি একদল যেন সাঁতরে তার সামনে এসে পড়ল। যেই তাদের শেষ ভ্রমণের ব্যাগটা মিলিয়ে গেল, অমনি ছেলেটি মিলিয়ে গেল। মহিলা বললেন, ফ্রেড, এবার তোমার পালা। ছেলেটি বলল, আমি ফ্রেড নই, আমি জর্জ। মহিলা বললেন, হ্যাঁ, আমি দুঃখিত, মাসি তোমার সঙ্গে ঠাট্টা করছিলাম। আমি ফ্রেডি, বলে সে যাত্রা শুরু করলো। সে তার গন্তব্যে। তারপর সেও আগের জনের মতোই মিলিয়ে গেল। পরের ভাইটিও একই রকম ভাবে চলে গেল। তৃতীয় ভাইটিও। আর কিছুই বাকি রইল না। হ্যারির বুঝতে বাকি রইল না। হ্যারি মহিলার দিকে তাকিয়ে বলল, ক্ষমা করবেন। মহিলা বললেন, হগওয়ার্টসে নতুন মনে হচ্ছে। মহিলা তার ছোট ছেলেটিকে দেখালেন, যে লম্বা, রোগা, ল্যাকপেকে, যার বড় বড় হাত পা এবং দীর্ঘ নাক। হ্যাঁ, বলল হ্যারি। বলতে চাইছিল যে সে জানে না কেমন করে প্ল্যাটফর্মে উঠতে হয়। মহিলা তার আগে হ্যারির বিষয়টা জানতে পারে। তখন তাকে বলতে শুরু করে, তোমাকে সোজা হাঁটতে হবে না, ও 10 নম্বর প্ল্যাটফর্মের সীমানা পর্যন্ত, না থেমে, যতক্ষণ না তুমি ধাক্কা খাও। এটা অবশ্য জরুরি। যদি ঘাবড়ে গিয়ে থাকো তবে একটু দৌড়ে যেও। যাও, এক্ষুনি যাও। সে তার ঠেলাটা ঘুরিয়ে নিয়ে বেড়ার দিকে চলতে শুরু করলো, যেটা বেশ মজবুত। হ্যারি বেড়ার দিকে চলতে লাগলো। 9 ও 10 নম্বর প্ল্যাটফর্মের দিকে হাঁটার সময় লোকে তাকে কনুইয়ের গুঁজ মারছিল। হ্যারি আরও তাড়াতাড়ি হাঁটতে লাগলো। সে টিকিট বাক্সটাকে ভেঙে টুকরো টুকরো করে ফেলেছিল। এবং তখনই আসল বিপদের সূচনা হলো। সে তার ঠেলাটায় ঝুঁকে পড়া একটা ভারী দৌড় শুরু করলো। বেড়াটা ক্রমেই আরো কাছে সরে আসতে লাগলো। সে থামতে পারছিল না। ঠেলাটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। সে যখন মাত্র এক পা তফাতে চোখ বুজে ধাক্কা খাওয়ার জন্য তৈরি হলো, সেটা এলো না। সে ছুটতেই লাগলো। সে চোখ খুলল। একটা বাষ্পচালিত ইঞ্জিন পাশে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, লোক বোঝাই। মাথায় লেখা আছে 11টার হগওয়ার্টস এক্সপ্রেস। হ্যারি পেছন ফিরে দেখলো ধনুকের বাঁকানো লোহার খিলানে রয়েছে 9+3 টিকিট বাক্সটার কাছে। গল্পগুজবে মত্ত লোকেদের মাথার উপর ইঞ্জিনটা ধোঁয়া ছাড়তে লাগলো। তাদের পায়ে পায়ে ঘুরছিল নানা রঙের বিড়াল। প্যাঁচাগুলো বাচ্চা ছেলের ঘ্যান ঘ্যানানির মতো অনবরত হুপ হুপ করছিল আর ভারী ঠোঁট পরিষ্কার করছিল। প্রথম কটা কামরা এরই মধ্যে ছাত্ররা বোঝাই করে ফেলেছে। কিছু কামরা লোকজনের পরিবারের ভিড় জানালা দিয়ে উপচে পড়ছে। কেউ কেউ বসার জায়গা দখলের জন্য হাতাহাতি শুরু করে দিয়েছে। হ্যারি ফাঁকা বসার জায়গার খোঁজে তার ঠেলাটা ঠেলে প্ল্যাটফর্মের নিচে এলো। যাওয়ার পথে শুনতে পেল গোলমুখ একটা ছেলে চেঁচাচ্ছে, ঘ্রাণ, আমার রাংটা আবার হারিয়ে গেছে। ছেলেটা একটা কৌটো ঢাকা হাতে তুলে নিল। তার চারদিকের লোকগুলো তর্জন গর্জন করছিল। পোশাকের ভেতর থেকে তার পা দেখা যাচ্ছিল। হ্যারি ভিড় ঠেলে এগিয়ে গেল ট্রেনটা শেষ অবধি, যতক্ষণ না একটা খালি কামরা পেল। সে প্রথমে হেডউইককে ভেতরে ঢোকালো। তারপর তার ভারী ট্রাঙ্কটা ট্রেনের দরজা দিয়ে ঠেলে ঢোকাতে লাগলো। সে ট্রাঙ্কটা পাদানির উপর
রাখার চেষ্টা করলো, কিন্তু পারল না। ট্রাঙ্কটা ওর পায়ের উপর পড়ায় যন্ত্রণায় কাতর হলো। যমজ ভাইদের একজন দেখতে এগিয়ে এলো সাহায্যের জন্য। সে টিকিট বাক্সের কাছ থেকে তার দিকে লক্ষ্য রেখেছিল। যদি দয়া করো, হাঁপাতে হাঁপাতে হ্যারি বলল, এই ফ্রেড, এসো, হাত লাগাও। শেষ পর্যন্ত যমজদের সাহায্যে ট্রাঙ্কটা ডিব্বার কোনায় ঢোকানো সম্ভব হলো। ধন্যবাদ। ঘামে ভেজা চুলগুলো চোখ থেকে সরিয়ে হ্যারি বলল। হঠাৎই ওই দুই ভাইয়ের একজন বাজে পোড়া ডাক্তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, এটা কি? ব্লেম, অন্য যমজ বলল। তুমি কি? প্রথম যমজ, সে বলল। কি তুমি বলবে না? কি জানতে চাইল হ্যারি। হ্যারি পটার, যমজরা সমস্যারে বলে উঠল। ও তাকে, হ্যারি বলল। আমার মনে হয়েছিল আমাকে। যমজ দুজন হাঁ করে তার দিকে চেয়ে রইল। হ্যারি লাল হয়ে উঠল। তখন ট্রেনের খোলা দরজা দিয়ে সর ভেসে এলে তাকে স্বস্তি দিল। হ্যারি জানালার পাশে এমন গুছিয়ে বসলো যাতে সে সেখান থেকে গোপনে প্ল্যাটফর্মের লাল চুলোদের দেখতে পায় এবং কথা শুনতে পায়। দেখলো তাদের মা রুমাল বের করলেন। বিশাল ধারণা। যাই হোক, ধন্যবাদ মা। এটা মোটেই মজার নয়। রনকে দেখো, দুশ্চিন্তা করো না। আইকিল রনিকিন্স আমাদের সঙ্গে ভালো থাকবে। হ্যারি দূর থেকে ওদের নিরীক্ষণ করতে লাগলো। হ্যারি শুনতে পেল তারা যেন বলছে, আমরা ট্রেনে যার সঙ্গে কথা বলছিলাম সে হ্যারি পটার। হঠাৎ তাদের মা খুব গম্ভীর হয়ে গেলেন এবং তাদের সতর্ক করে দিয়ে নেমে গেলেন। ট্রেনটা ছুটতে লাগলো। হ্যারি দেখলো ট্রেনের সাথে সাথে তাদের মা ছুটে চলেছে, হাত নাড়তে নাড়তে। একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল। হ্যারি লক্ষ্য করলো ট্রেনটা বাঁক নিতেই মা ও মেয়ে অদৃশ্য হয়ে গেল। বাড়িগুলো দূরে সরে যাওয়ার সময় জানালা দিয়ে এক ঝলক আলো চোখে পড়ল। হ্যারি একটা উত্তেজনার উচ্ছ্বাস অনুভব করলো। সে জানে না সে কি করতে যাচ্ছে। সে যা করবে, যা সে পেছনে ফেলে এসেছে, তার চেয়েও ভালো কিছু হবে। যমজ ভাইদের ছোটটি হ্যারির কাছে এলো। হ্যারির উল্টো দিকের আসনটা দেখিয়ে সে জানতে চাইল। হ্যারি মাথা নেড়ে জানালো যে আসনটি খালি আছে। ছেলেটি সেখানে বসলো। এরপর দু ভাই এসে হ্যারির সঙ্গে আলাপে ব্যস্ত হলো। তুমি কি সত্যি হ্যারি পটার? রন জানতে চেয়েছিল। হ্যারি ঘাড় নেড়ে সম্মতি জানালো। আমি ভেবেছিলাম ফ্রেড ও জর্জ ঠাট্টা করছে। সে হ্যারির কপালটা দেখল। হ্যারির দিকে বিস্মিত দৃষ্টিতে চেয়ে রইল। তারপর সে বুঝতে পারল যে সে কি করছে। অমনি জানলা দিয়ে বাইরের দিকে তাকালো। তোমাদের পরিবারের সবাই কি জাদুকর? হ্যারি জানতে চাইল। হ্যারির রনকে খুব মজার চরিত্র বলে মনে হলো। মার একজন সম্পর্কে ভাই হিসেব রক্ষক। আমরা তার সম্পর্কে কোনো কথা উল্লেখ করতে পারি না। তুমি এরই মধ্যে জাদু শিখে ফেলেছ? দিয়াগন অ্যালিতে সে প্রাচীন জাদু পরিবারগুলোর কথা বলা হয়েছে। ওয়েসলি ওদেরই একজন। আমি শুনেছি তুমি মাগলস পরিবারে থাকো। তারা কেমন? রন জানতে চায়। ভয়ানক অবশ্যই সবাই নয়। রন বলতে শুরু করলো। হগওয়ার্টসে যাওয়ার মাথা আমি হলাম ষষ্ঠ জন। তুমি বলতে পারো বেঁচে থাকার জন্য আমি অনেক কিছু পেয়েছি। বিল ও চার্লি চলে গেছে। বিল ছিল প্রধান বালক। চার্টল কোয়াইট ডিচের দলনায়ক। প্রেসি এখন দক্ষ। ফ্রেড ও জর্জ যদিও এখন দুলছে, তবুও তারা বেশ ভালো ফল পেয়েছে। প্রত্যেকেই মনে করে তারা বেশ মজাদার। সকলেই আশা করে আমিও তাদের মতো কিছু করি। যদি আমি তেমনই কিছু করি তবে তা বড় কিছু হবে না। 5 ভাইয়ের একজন হলে তোমার ভাগে নতুন কিছু জুটবে না। বিলের পুরনো আলখাল্লা, চার্লির ব্যবহার করা জাদুদণ্ড ও প্রেসির বুড়ো ইঁদুর আমার কপালে জুটেছে।
তারপর রন তার পকেট থেকে একটা ধূসর রঙের ইঁদুর বের করে দেখালো। সেটা ঘুমিয়েছিল। নাম তার স্কেবার্স। দক্ষ হওয়ার জন্য আমার বাবার কাছে গিয়েছিল পেঁচা, কিন্তু পোষার ক্ষমতা না থাকায় আমি স্কেবার্সকেই পেলাম। একটা পেঁচা পুষতে না পারার মধ্যে দোষের কিছু আছে বলে হ্যারির মনে হয় না। তার কাছে 1 মাস আগেও কোনো টাকা পয়সা ছিল না। ড্যাডলির পুরনো পোশাক তাকে ব্যবহার করতে হতো। জন্মদিনে কোনো উপহার পেত না। এসব কথা সে রনকে বলেছে শুনে সে খুশি হলো। হ্যাগ্রিড যদি আমায় না বলতো তবে আমি জাদু সম্পর্কে কিছুই জানতাম না। রন হাঁপাচ্ছিল। হ্যারি জানতে চাইল, কি? তুমি বললে তুমি জানো কার নাম? হ্যারি বলল, সে আমি বুঝতে পারিনি যে তুমি জানো না। তাদের কথার মধ্যে ট্রেন তাদের লন্ডন পার করে দিল। তারা মাঠ বোঝাই গরু ও ভেড়ার দল পেরিয়ে যথেষ্ট সময় ধরে মাঠ দেখলো সিনেমার ছবির মতো। বেলা 12:30 নাগাদ ট্রেনের অলিন্দে ঘণ্টার ধ্বনি শুনতে পাওয়া গেল। একটি সুন্দর মেয়ে এসে দরজা ঠেলে ঢুকে জানতে চাইল, ঠেলায় যা আছে তা কি তোমাদের লাগবে? হ্যারির প্রাতরাশ হয়নি, সে উঠে বাইরে গেল। রন জানালো যে তার সঙ্গে খাবার আছে। ডার্সলেদের সঙ্গে যখন হ্যারি ছিল তখন কোনো খাবার কেনার পয়সা তার ছিল না। প্রথম তার কাছে সে যতটা বইতে পারে ততটা মারস বারার কেনার মতো টাকা আছে, কিন্তু মেয়েটার কাছে মারস বারার নেই। তার কাছে আছে ব্রাই বটস, এভাব ফ্লেভার বিনস, ড্রবলেস বেস্ট বাগুলিং পাম, চকোলেট ফ্রগস, পামকিন পেস্ট্রিজ, কাউলড্রন কেকস, বরফ জমানো লাঠি এবং আরো কয়েক রকমের খাবার, যে খাবার জীবনে কখনো দেখেনি। কিছু বাদ না দিয়ে সে সব রকমের জিনিস কিছু কিছু দেখল। মেয়েটাকে দাম হিসেবে দিল 11টা রূপোর শিকল ও 7টা তামার নাটস। হ্যারি জিনিসগুলো নিয়ে এসে কামরার খালি সিটে যখন রাখলো, রন অবাক চোখে তাকে দেখছিল। তুমি ক্ষুধার্ত? উপসী এই কথা বলে একটা পামকিন পেস্ট্রিতে বিশাল কামড় লাগালো হ্যারি। রন একটা বিশাল প্যাকেট বার করে খুলে তার থেকে একটা স্যান্ডউইচ নিয়ে ভাঁজ খুলে বলল, মা সবসময় ভুলে যায়, আমি কর্ন বিফ পছন্দ করি না। তার দিকে একটা পেস্ট্রি এগিয়ে দিয়ে হ্যারি রনকে নিতে বলল। হ্যারির কাছে এমন কিছুই ছিল না যা অন্যের সাথে ভাগ করে নিতে পারে। হ্যারি পেস্ট্রি ও কেকসের একসাথে ভাগ করে খাওয়ার সুন্দর অনুভূতি ভুলিয়ে দিল পাশে পড়ে থাকা স্যান্ডউইচের কথা। এগুলো কি? চকলেট ফ্রগসের একটা প্যাকেট ধরে হ্যারি রনকে জিজ্ঞাসা করল। এগুলো নিশ্চয়ই সত্যিকারের ব্যাঙ নয় বলে পরীক্ষা করতে লাগলো, কেননা কোনো কিছুই আর তাকে অবাক করছিল না। না, তা নয়, রন বলল, কিন্তু দেখো কার্ডে কি লেখা আছে। আমি অ্যাগ্রিপাটা হারিয়েছি। কি বলছো? তুমি নিশ্চয়ই জানো না যে ফ্রক্সর কার্ড থাকে বিখ্যাত ডাইনি ও জাদুকরেরা তা জমায়। আমি এমন 500 পেয়েছি, কিন্তু কোনো অ্যাগ্রিপা বা পোটলাম পাইনি। হ্যারি তার চকলেট ফ্রগের প্যাকেট খুলে কার্ডটা বের করে একটা মানুষের মুখ দেখতে পেল, যার চোখে অর্ধচন্দ্রাকৃতি চশমা, নাকটা লম্বা বাঁকা এবং ঢেউ খেলানো রূপালি চুল, দাড়ি গোঁফ। ছবির তলায় নাম লেখা আছে অ্যালবাস ডাম্বলেডর। আচ্ছা, এটা তবে ডাম্বলেডর, বলল হ্যারি। বলো না যেন তুমি কখনো ডাম্বলেডরের নাম শোনোনি, রন বলল। আমি কি একটা ফ্রগ নিতে পারি যদি একটা অ্যাগ্রিপা জোটে? হ্যারি কার্ডটা উল্টে পড়তে শুরু করলো। অ্যালবাস ডাম্বলেডর বর্তমানে প্রধান শিক্ষক হগওয়ার্টসে। আধুনিক কালের বিখ্যাত জাদুকরদের মধ্যে একজন বলে গণ্য করা হয় তাকে।
প্রফেসর ডাম্বলেডোরের খ্যাতি বিশেষ করে, কেননা তিনি 1945 সালে অন্ধকারের জাদুকর গ্রিন ডেনওয়াল্ডকে পরাজিত করেন। ড্রাগনের রক্তের 12 রকম ব্যবহার এবং তার সহকারী নিকোলাস ফ্লোমেলের সাথে মধ্যযুগীয় রসায়নশাস্ত্রে তার অবদানের জন্যে। প্রফেসর ডাম্বলেডোর যৌথ বাজনা ও 10 চাবিওয়ালা বাঁশি পছন্দ করেন। হ্যারি কার্ডটা উল্টে আশ্চর্য হয়ে দেখল ডাম্বলেডোরের মুখটা উধাও। বেশ, তুমি কি আশা করো উনি সারাদিন থাকবেন? বলল রন। তুমি আবার আসবেন? না, আমি মরগানাকে আবার পেয়েছিলাম প্রায় 2 বার। তোমার কি এটা চাই? তুমি জমাতে শুরু করতে পারো। তবে কি জানো, মাগলদের পৃথিবীতে মানুষকে ছবি করে রাখে। সত্যি? তারা কি একেবারেই পারে না? হ্যারি বিস্ফারিত চোখে দেখল ডাম্বলেডোরের ছবি আবার কার্ডে ফিরে এসে তাকে ছোট্ট হাসি উপহার দিল। রন বেশি ব্যস্ত ছিল। ফ্রক কার্ডের বিখ্যাত ডাইনি আর জাদুকর দেখবার চেয়ে। কিন্তু হ্যারি তাদের দিক থেকে চোখ ফেরাতে পারছিল না। তারপর সে একে একে দেখতে পেল ডাম্বলেডোর আর মোরাগানকে, দেখতে পেল উডক্রাফটের হেনজিস্টকে, আরব দেশীয় ক্রনিয়ন, ক্রিস পেরামিলাস এবং মার্লিনকে। অবশেষে তার চোখ গিয়ে পড়ল অস্ট্রীয় মহিলা পুরোহিত ক্লাইডনার দিকে। তুমি এদের ব্যাপারে সতর্ক থেকো, রন হ্যারিকে বলল। তারা যখন এভরি ফ্লেভার চায় তখন তারা এবার ফ্লেভারই বোঝায়। তুমি সব সাধারণগুলোই পাবে, যেমন চকলেট, পিপারমেন্ট, মার্মালেড, কিন্তু তুমি পাবে না স্পিঞ্জ, লিভার এবং ট্রিপ। জর্জের ধারণা সে কখনো কখনো বগি ফ্লেভারও পায়। এভার ফ্লেভার বিন খাওয়ার পক্ষে সময়টা উপযোগী ছিল। হ্যারি টোস্ট, কোকোনাট, বেকড বিন, স্ট্রবেরি, কারি শাকপাতা, কফি সার্ডিন এবং সব শেষে মজার তরকারি খেলো। জানলা দিয়ে দেখা যাচ্ছিল গ্রামের দৃশ্যপট। এখন শুধু মাঠ দেখা যাচ্ছে না, ভেসে উঠছে বন, আঁকাবাঁকা নদী, ঘন সবুজ পাহাড়। হ্যারি দেখল প্ল্যাটফর্মে যে ছেলেটিকে সে দেখেছিল সে এসে বারবার জিজ্ঞাসা করছিল তার ব্যাংকটা দেখা গেছে কিনা। অসম্মতি ও মাথা নাড়া দেখে ছেলেটির চোখে জল এসে গেল। সে বলল, হ্যাঁ, আমি তাকে হারিয়েছি, যে আমার কাছ থেকে দূরে সরে গেছে। হ্যারি তাকে সান্ত্বনা দিয়ে জানালো সে আবার ফিরে আসবে। সে কষ্টের সঙ্গে জানায় হ্যাঁ বলে চলে যায়। রন এই মুহূর্তে বলে উঠল, ও ও ও যে কেন ব্যাংকটার এত গুরুত্ব দিচ্ছে। আমি যদি ব্যাংক আনি তবে আমি যত তাড়াতাড়ি পারি সেটাকে হারিয়ে ফেলবো। এ দুটো তখন রনের কোলে ঝিমোচ্ছিল। বিরক্তির সাথে বলল, দেখো ও যেন মরা, সবার সাথে ওর কোনো পার্থক্য দেখতে পাবে না। কাল আমি ওকে জাদু দিয়ে হলুদ করতে চেয়েছিলাম, কিন্তু জাদুটা কাজ করলো না। তারপর রন তার ট্রাঙ্ক থেকে খুঁজে একটা বেশ সুন্দর জাদুদণ্ড বের করলো। জাদুদণ্ডটার কোনো কোনো জায়গায় ছিলে কাটা ছিল এবং দণ্ডটার শেষ প্রান্তে একটা সাদা ছাপ ছিল। যেই সে জাদুদণ্ডটা তুলেছে অমনি কামরার দরজাটা খুলে গেল। ব্যাঙের বিরহে কাতর ছেলেটি আর একটি মেয়ে নিয়ে এসেছে, যার পরনে ছিল হগওয়ার্টসের নতুন আলখাল্লা। তোমাদের মধ্যে কেউ কি ব্যাঙটাকে দেখেছ? নেভিলের একটা ব্যাঙ হারিয়েছে। আমরা আগেই ওকে বলেছি যে আমরা দেখিনি। মেয়েটি রনের কথা কান দিল না। মেয়েটি রনের হাতে জাদুদণ্ড দেখে তাকে জিজ্ঞাসা করলো, তুমি জাদু দেখাচ্ছ? তবে আমিও দেখব বলে সে বসে পড়ল। রন ঘাবড়ে গিয়ে সে আচ্ছা বলে গলাটা পরিষ্কার করে নিল। সূর্যের আলো, ঘাসের ফুলেরা, রসালো স্তব বাক্য, এই বোকা মেয়ে মোটা ইঁদুরটাকে হলুদ করে দাও। এই বলে সে জাদুদণ্ডটা দোলাতে লাগলো, কিন্তু কিছুই ঘটল না।
সেই ধূসর রঙের ইঁদুরটা গভীর ঘুমে রইল। তুমি কি নিশ্চিত যে এটা সত্যিকারের জাদু? মেয়েটা জানতে চাইল। মনে হয় এটা তেমন ভালো নয়। আমি কিছু সহজ জাদু অভ্যাস করেছি, আর যেগুলোতে আমি সফল হয়েছি। আমাদের পরিবারে কেউই জাদুকর নয়, তাই জাদু বিদ্যালয় থেকে আমন্ত্রণ পেয়ে খুব খুশি হয়েছি। কি হবে এরপর? এই রোমাঞ্চকর কাহিনীর পরবর্তী অংশ জানতে গেলে আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর শুনতে থাকুন চাঁদনীকে। নমস্কার, ধন্যবাদ।